বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। আর এই বহু নির্বাচনী প্রশ্নই কিন্তু আমাদের সবচাইতে বড় সমস্যা। আমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন নিয়েই সবচাইতে বেশি সমস্যা মনে করি, তাই এই সমস্যা আমাদের আর থাকবে না। এসএসসি এবং দাখিল পরীক্ষায় যারা এই এমসিকিউ নিয়ে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যারা টেনশনে আছো তাদের কোনো টেনশনই নেই। তোমরা আমাদের এখানে প্রায় 60টার মতো আমরা এমসিকিউ প্রশ্ন দেবো। এই 60টি প্রশ্ন যদি তোমরা দেখে যেতে পারো হলে, তাহলে তোমাদের অনায়াসেই 25 থেকে 30 পর্যন্ত তোমরা এমসিকিউ উত্তরগুলো দিতে পারবা। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে আসি প্রশ্ন 18 নম্বর প্রশ্ন নিয়ে। আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের 17 পর্যন্ত দিয়েছি। আজকে আমরা 18 থেকে 35 নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে এসেছি। প্রথমে 18 নম্বর, একটি সুষম অষ্টভুজের শীর্ষকোণের পরিমাণ কত? শীর্ষকোণের পরিমাণ আমরা আসলে সুষম অষ্টভুজের শীর্ষ পরিমাণ কোণের পরিমাণ আমরা যদি দেখি, তাহলে সুষম অষ্টভুজের এরকম একটা সুষম অষ্টভুজের ক্ষেত্রে তার শীর্ষ কোণের পরিমাণ কত হবে সেটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব আজকে। দেখো, সুষম অষ্টভুজ, এই সুষম অষ্টভুজের আমরা শীর্ষ কোণের পরিমাণ কত সেটা আমরা দেখব। দেখো, শীর্ষ কোণের পরিমাণ বের করতে হলে আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সহজে শীর্ষ কোণের পরিমাণটা বের করতে পারবো। সূত্রটা কি? n-4 n-2 গুণন কত? 180 ডিগ্রি ভাগ হচ্ছে n। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে এখানে সুষম অষ্টভুজ, তার মানে অষ্টভুজ মানে এখানে 8টা বাহু আছে, তাহলে এখানে 8টা বাহু আছে, এই 8টা বাহু আমরা তাহলে বের করতে পারবো। তাহলে কত? 8 বিয়োগ 2, তারপরে কি গুণন হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড কত? 8। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুষম অষ্টভুজের আমরা পেয়ে যাবো, অর্থাৎ শীর্ষ একটি কোণের পরিমাণ, এটা কিন্তু একটা কোণের পরিমাণ বের হবে, শীর্ষ একটি কোণের পরিমাণ। তাহলে আমরা যদি তাহলে কত? 6 গুণন 180 ভাগ কত? 8। আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো আমাদের কিন্তু একটি কোণের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে কত আসে একটু দেখি। তাহলে 6 গুণন 180 ইকুয়াল ভাগ হচ্ছে আমাদের 8 দ্বারা দিলে তাহলে আমাদের 135 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 135 ডিগ্রি আসে সমান 135 ডিগ্রি। তাহলে সুষম অষ্টভুজের যদি পঞ্চভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে? তারপরে সুষম যদি ষষ্ঠভুজ হয় বা ষড়ভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে? আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু দ্রুত বের করতে পারবো। আর যদি মাথায় রাখতে পারো তাহলে আরও ভালো। পঞ্চভুজের জন্য হবে পঞ্চভুজ, যদি পঞ্চভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে শীর্ষ একটি কোণের একটি পঞ্চভুজের ক্ষেত্রে 108 ডিগ্রি মাথায় যদি তোমরা রাখতে পারো তাহলে আরও ভালো। 108 ডিগ্রি পঞ্চভুজের জন্য। ষষ্ঠভুজের জন্য হবে 120 ডিগ্রি, আর অষ্টভুজের জন্য হবে হচ্ছে 135 ডিগ্রি। কত ডিগ্রি? 135 ডিগ্রি হবে, 135 ডিগ্রি। তাহলে দেখো, আমরা তাহলে সুষম অষ্টভুজের শীর্ষ কোণের পরিমাণ এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা দ্রুত বের করতে পারবো। তাহলে আমাদের কত হলো? 135 ডিগ্রি। ক নাম্বার তার সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার বলে অনেক সময় কি বলে থাকে যে সুষম অষ্টভুজের শীর্ষে মোট কোণের পরিমাণ কত? যদি মোট কোণের পরিমাণ বলে, মোট কোণের পরিমাণ এখানে যদি বলে শীর্ষের মোট কোণের পরিমাণ, শীর্ষের মোট কোণের পরিমাণ, তাহলে শীর্ষের মোট কোণের পরিমাণ, মোট কোণের পরিমাণ যদি মোট কোণের পরিমাণ চাই তাহলে কি করতে হবে? একটা কোণ হচ্ছে কত? 135 ডিগ্রি। 135 গুণন 8 দিলে আমাদের কিন্তু মোট টোটাল কত শীর্ষের কত ডিগ্রি কোণ আছে সেগুলো আমাদের বের হয়ে যাবে। 8 দিলে তাহলে 1080 ডিগ্রি, তাহলে 1080 ডিগ্রি হবে, অর্থাৎ মোট কোণের পরিমাণ শীর্ষের মোট, অর্থাৎ 8টা কোণ মিলে যেটা হবে এটা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার যদি 19 নম্বর প্রশ্নটা দেখি, তাহলে 19 নম্বর প্রশ্নে আমাদের কি আছে? যদি পি সমান কত? যদি পি সমান 19 নম্বর প্রশ্নে এবার দেখবো আমরা পির মান কি দেওয়া আছে। দেখো, পির মান দেওয়া আছে 234, পির মান দেওয়া আছে 234, কিউ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কিউ এর মান দেওয়া আছে 347 কিউ বাদ পি, কিউ এর মান হচ্ছে দেখো 347 বা তারপরে কার মান? পির মান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 234। এখন এই যে বিয়োগ আর বাদ একই, অর্থাৎ এই চিহ্নের যে কাজ বিয়োগ হলো একই কাজ। এখন কথা হলো যে দেখো 3
এখানকার 3 3কে নিয়ে যাবে, তাহলে 3 এখানকার যদি এই চিহ্ন থাকে তাহলে আমরা এইভাবে যদি হিসাব করি তাহলে আমাদের জন্য সহজ হবে। কি বলে এই 3কে নিয়ে চলে যাবে, তাহলে 3 চলে গেল, এখানকার 3 চলে গেল, 4কেও নিয়ে যাবে, তাহলে 7কে কিন্তু আর নিয়ে যেতে পারবে না। তাহলে কে বলে এখানে যা থাকবে সেটা আমাদের উত্তর হবে। এখানে 2 যে অবশিষ্ট থাকলো 2-এর কিন্তু হিসাব বাদ, 2কে আমরা 0 হিসাবে বিবেচনা করব। তাহলে 3 3কে নিয়ে যাবে, 4 4কে নিয়ে যাবে, এখান থেকে জোড়া ধরে নিয়ে যাবে, তাহলে বাকি থাকবে এই 7টাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যেখানে 7 আছে আবার তার 7 আছে, সেখানে তাতে আমাদের খ নাম্বার আছে, তাহলে খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা 20 নাম্বার প্রশ্নের সমাধান। 20 নাম্বার প্রশ্নতে কি আছে একটু যদি দেখি, দেখো আমাদের 20 নাম্বার প্রশ্নটি আছে x belongs to z, x belongs to z আছে, x belongs to z। এই জেডটা কি, এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে z যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে z এর মান কেমন হবে, পূর্ণ সংখ্যা আবার 3 ধরনের, কি কি 1 2, এদিকে 1 2, এদিকে কি -1 -2 এগুলো হবে, অর্থাৎ ঋণাত্মকও হবে, তাহলে -2 -3 ধনাত্মকও হবে 3। প্রিয় শিক্ষার্থীরা জেড যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে কি ঋণাত্মক মানও বসাতে হবে, ধনাত্মক মানও বসাতে হবে, শূন্যও বসাতে হবে। এখন কথা হলো যে দেখো এখানে যে কথাটি বলছে x², আমাদের শর্ত কি আছে দেখো, x² -9 = 0। এখানে হচ্ছে আমাদের এই শর্তের উপরে কাজ করতে হবে, কি কি মান বসাতে হবে, ঋণাত্মক মান বসাতে হবে, ধনাত্মক মানও বসাতে হবে। এখন দেখো x² 9 যদি আমরা অপোজিট পাশে দিই তাহলে কি হয়, 9 হয়, +9 হয়। তাহলে x এর মান এমন কিছু বসাতে হবে যাতে বাম পাশে 9 হয়, 9-এর বেশি কিছু হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, এখানে বাম সাইডে 9, ডান সাইডে যেহেতু 9 আছে, তাহলে এখানে এমন কোনো কিছু বসালে যাতে 9ই হয়। দেখো আমরা কার ওপরে মানটা বসালে, তাহলে দেখো আমরা যদি 2 বসাই তাহলে 4 হয়, 3 বসালে 9 হয়। দেখো আমরা যদি -3 বসাই তাহলে -3-এর আগে দেখলাম -3-এর উপর স্কোয়ার করলে দেখো এমরা সাইডে মাইনাস কি হয়ে যায়, -9 হয়ে যায়, তাহলে 9 = 9, তাহলে -3 বসালে গ্রহণযোগ্য হচ্ছে। আবার যদি +3ও বসাও তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু গ্রহণযোগ্য হবে, কারণ জেড এখানে যদি জেড ব্যতীত যদি n থাকে তাহলে শুধু ধনাত্মক মানগুলো বসাতে হবে, কিন্তু যদি n এর পরিবর্তে জেড থাকে তাহলে ঋণাত্মক মানও কিন্তু তোমাকে বসাতে হবে। ঋণাত্মক 3 বসে পাচ্ছি, আবার ধনাত্মক 3 বসালেও কিন্তু আমরা 9 পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে 3, -3 হবে বা -3,3 হবে। আমরা কোথায় দেখতে পাচ্ছি, দেখো ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি দুইটি সংখ্যার অনুপাত। এর আগেও কিন্তু এই অনুপাতের অঙ্ক কিন্তু এর আগের ক্লাসেও কিন্তু এই অনুপাতের অঙ্কটা তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে। দেখো দুইটি সংখ্যার অনুপাত 4:5, তাহলে দুইটি সংখ্যার অনুপাত কত, 4:5 দেওয়া আছে। তাহলে এগুলোর সংখ্যাটি কি হবে, প্রথম সংখ্যাটি হবে 4x এবং দ্বিতীয় সংখ্যাটি হবে তাহলে প্রথম সংখ্যাটি হবে হচ্ছে কত, 4x এবং দ্বিতীয় সংখ্যাটি হবে কত, 5x। এখন দেখো লসাগু কি হবে, লসাগু হবে হচ্ছে আমাদের লসাগু হবে কত, লসাগু হবে হচ্ছে 4 5 20, 4 5 20, তার সাথে x হবে একটা, লসাগু প্রত্যেকটাই নিতে হবে, 4ও নিতে হবে, 5ও নিতে হবে, আর x এটা তো আছে, তাহলে একটা x লিখলে হবে। তাহলে 4 5 কত হয়, 20x লসাগু। আর গসাগু কত, এখানে কিন্তু যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু গসাগুর কথা বলা আছে। তাহলে গসাগু মানে কি, গসাগু দেখো দুটোর মধ্যে কমন কি আছে, x আছে, আমরা কিন্তু এর আগেরটাও বুঝে দিছি, দেখো গসাগু x আছে, তাহলে গসাগু x মানে কত, x গসাগু হচ্ছে x সমান কত দেওয়া আছে, এখানে কিন্তু 5, তাহলে x এর মান যদি 5 হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে লসাগু কত হবে, 5 × 100, লসাগু হবে 100। আর এখানে কি বলছে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত, অর্থাৎ সংখ্যা দুটি, তাহলে x এর মান যেহেতু 5 তাহলে সংখ্যাটি কত হচ্ছে, দেখো তো x এর জায়গায় যদি 5 বসায় কত হয়, 20, আরেকটা হবে কত, 5 5 25, একটা হবে 20, আরেকটা হবে 25। এখন 20-এর উপরে স্কোয়ার করলে কত হয়, সেটা কিন্তু বলছে যে দুইটি সংখ্যার x এর মান কিন্তু আমাদের যেহেতু গসাগু মানে x এর মান দেওয়া থাকবে, আর লসাগু হলে আমাদের গুণ করতে হবে। তাহলে গসাগু যদি দেওয়া থাকে তাহলে ওটাই হচ্ছে x এর মান। তাহলে x এর মান যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে 4x এর সাথে গুণ করলে আমরা কিন্তু একটা সংখ্যা পাচ্ছি, আর দ্বিতীয় সংখ্যাটি এটা গুণ করলে আমরা পাচ্ছি। এখন বলছে যে সংখ্যা দুটি বর্গের সমষ্টি, তাহলে 20-এর উপর স্কোয়ার করলে কত হয়, বর্গ, তারই উপরে আবার যোগ করতে হবে, তাহলে 25-এর উপরে কত স্কোয়ার, তাহলে কত, এখন দেখো 20-এর উপর স্কোয়ার করলে হয় 400 যোগ 25-এর উপর স্কোয়ার করলে কত হয়, 25-এর উপর স্কোয়ার করলে 625 হবে, তাহলে সম্ভবত 625 হবে, 25 × 25 স্কোয়ার মানে 25 × 625, আর যোগ করলে কত হয় 1025 হবে। বর্গের সমষ্টির কথা বলা হয়েছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা 1025ই আমাদের, তাহলে ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি 22 নম্বর প্রশ্ন।
22 নম্বর প্রশ্ন দেখো, আমরা এই 22 নম্বর প্রশ্ন আমাদের ধারার অধ্যায়ে কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া আছে। তাহলে এই যে 22 নম্বর প্রশ্নটি আছে কি +3 -3 +3 -3, আমরা এই ধারাটাকে যদি লক্ষ্য করি, দেখো 22 নম্বর যে ধারাটি রয়েছে এই ধারাটা যদি আমরা লিখতেই থাকি কখনো কিন্তু শেষ হবে না, একবার +3 একবার কিন্তু -3। তাহলে কি হচ্ছে 3 -3, তারপরে কি আবারও +3, তারপরে -3 আবারও, তাহলে কি হবে +3 হবে। তাহলে এখন কথা হলো যে দেখতে পাচ্ছি কি প্রথম পদে কি হচ্ছে +3, দ্বিতীয় পদে কি প্রথম পদে হচ্ছে প্রথমে হচ্ছে +3, প্রথম পদে হচ্ছে +3 আর দ্বিতীয় পদে অর্থাৎ দ্বিতীয় পদে কত -3, অর্থাৎ প্রথম মানে কি বেজোড় 1 নাম্বার পদে +3, 3 নাম্বার 1 আর 3 নাম্বারে দেখো বেজোড় সংখ্যক পদে +3 আর জোড় সংখ্যক পদে কি -3 জোড়, অর্থাৎ 2 নাম্বার এবং 4 নাম্বার, তাহলে 6 নাম্বার পদেও কিন্তু -3 হবে। তারপরে কি হবে 8 নাম্বার পদেও কিন্তু -3 হবে। এখন দেখো তো জোড় সংখ্যক পদে, দেখো জোড় সংখ্যক 1 2, জোড় সংখ্যক পদে -3 4 নাম্বার পদে, অর্থাৎ জোড় সংখ্যক পদে মাইনাস আর হচ্ছে, তাহলে প্রথম মানে কি বিজোড়, প্রথম মানে প্রথম, তারপরে কত এটা প্রথম, দেখো প্রথম তৃতীয় এই পদে হচ্ছে +3, তাহলে দেখো তো এখানে কি বলছে প্রশ্নে বলা হচ্ছে যে 20তম পদ কত হবে, এই অঙ্কতে 20তম পদের কত বলা হয়েছে। তাহলে 20তম পদও আমাদের কি হবে, 20তম পদও কিন্তু আমাদের -3 হবে, +3 কিন্তু হবে না 20তম। তাহলে জোড় সংখ্যক দেখো -3 জোড় সংখ্যক পদ, তাহলে এটা কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে 20 হচ্ছে কি জোড়, তাহলে জোড় সংখ্যা কি হচ্ছে দ্বিতীয়টা মানি জোড়, দ্বিতীয় মানি জোড়, তাহলে হচ্ছে -3। প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে হবে -3, জোড় সংখ্যক পদ হবে -3। আর যদি বলে বেজোড় সংখ্যক, অর্থাৎ যদি 25তম পদ বলে তাহলে সেই ক্ষেত্রে হবে বেজোড় সংখ্যক পদে হবে +3, শুধু 3 হবে। এখন কথা হলো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আর কি প্রশ্ন হতে পারে, এই অঙ্কতেই তোমাকে আবার বলে দিতে পারে যে +3 -3 এই ধারাটাতে আবার তোমাকে বলতে পারে যে সমষ্টির কথা যদি বলে, দেখো সমষ্টির কথা যদি বলে তাহলে যদি বলে 50টি পদের সমষ্টি কত, 50টি পদের সমষ্টি কত, 50টি পদের সমষ্টি কত, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 50টি পদের সমষ্টি, তাহলে অর্থাৎ 50 মানে কি জোড়, তাহলে জোড় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের দুটা যোগ করলে যা হবে এই 50টা পদে যোগ করলেও কিন্তু তাই হবে, বা 4টা পদ যোগ করলেও কিন্তু তাই হবে। তাহলে দেখো এই ধনাত্মক আর ঋণাত্মক কাটে 0, ধনাত্মক আর ঋণাত্মক কাটে 0, অর্থাৎ জোড় সংখ্যক পদের যোগফল যদি বের করতে বলে তাহলে অ্যান্সার হবে 0। এবার আসি যদি বলে যে 29টি পদের বা 25টি পদের যোগফল কত, 25টি পদের যোগফল কত, তাহলে 25 মানে কি বিজোড়, যোগফল কত, তাহলে বিজোড় সংখ্যক পদের যোগফল দেখে নেই আমরা, যদি বিজোড় মানে কি একটা করলেও যা, তিনটা করলেও তিনটা যদি যোগ করো, দেখো তিনটা আমরা তিনটাই বুঝে দিচ্ছি, একটাও না আমরা তিনটা বুঝে দিচ্ছি। দেখো তাহলে এই তিনটা যদি যোগ করো তাহলে ক্যালকুলেটর ইউজ করলে কি হবে +3 দেখো ধনাত্মক 3 আর ঋণাত্মক 3 কেটে যাওয়ার পর এই +3টা থেকে যায়, তাহলে 25টি পদের যোগফল হবে +3। এবার প্রিয় শিক্ষার্থীরা আবার অনেক সময় দেখবা বলা থাকবে যে 2n+1তম পদ বা +2n+1, তাহলে এটা কি জোড় না বেজোড়, 2n+1, তাকে nটাকে আমরা 1 ধরবো, তাহলে 2 আর 3 মানে কি বেজোড়। এখন প্রশ্ন হতে পারে যে 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত, তাহলে 2n+1 মানে কি বেজোড় সংখ্যক পদের সমষ্টি কত +3। আবার যদি বলে যে 2n+2, এটার জন্য কি হবে 2+2 তাহলে কি 4, জোড় সংখ্যক পদের সমষ্টি কত 0, তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি মানে 4টা যোগ করলে কি হয় ধনাত্মক ঋণাত্মক কাটে 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। এখন এরকমভাবে 2n+1 দেও কিন্তু থাকতে পারে। এখন যদি বলে 2n+1তম পদ কত, 2n+1 জোড় না বিজোড়, বলে বিজোড়, তাহলে বিজোড়তম পদ কি, বিজোড়তম মানে 1 নাম্বার পদে কি আছে দেখো +3, তাহলে বিজোড়তম পদ হবে +3। আর যদি বলে 2n+2 তাহলে সেই ক্ষেত্রে তম পদ কি হবে, বলে সেই ক্ষেত্রে মানে জোড়তম পদ হচ্ছে -3, আমরা দেখে নিলাম। এবার আসি আমরা তাহলে 23 নাম্বার প্রশ্নে, আমরা তাহলে 23 নাম্বার প্রশ্নে এখন সমাধানটা দেখব। আর এখানে মধ্যক কোনটি, উপাত্ত সমূহ দেখো এলোমেলোভাবে আছে, এটার মধ্যক বের করতে হলে তোমাকে এই নম্বরগুলোকে আগে তোমাদের সাজাতে হবে। তাহলে এই নম্বরগুলোকে যদি আমরা সাজাই তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 15 আছে, তারপরে 16 আছে, 17 আছে দুইটা, 17 আছে দুইটা, 15 আছে, তাহলে আমরা একটু সাজাই নিই 15
16, 17 আছে দুটা, আমি তাহলে 17 এরকমভাবে আগে সাজায় নিব, 17 আগে সাজায় নিব। 17-র পরে দেখো আমরা 15কে কাটলাম, 17 লিখলাম, তারপরে এখানে 17 লিখলাম, 16 লিখলাম। 16-র পরে এবার 17-র পরে 18 আছে, 18-র পরে দেখা যাচ্ছে 18-র পরে কত আছে, 18-র পরে আছে 20, 20-এর পরে আছে 18, 18-র পরে আছে 20, 20-এর পরে আছে 21, 21-এর পরে কি আছে, 21-এর পরে আছে 21-এর পরে আছে 22, 21-এর পরে আছে কত, 22, 22-এর পরে দেখতে পাচ্ছি আমরা 22-এর পরে 21, 21, 22, 23 আছে, 22-এর পরে 23 আছে, 23-এর পরে কত আছে, 23-এর পরে আমরা দেখতে পাচ্ছি 24 আছে, 24 আছে, 20, 22, 24 আছে, দেখে নি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে। এখন দেখো এই সাইড থেকে বাম সাইড থেকে এটা কাটলাম, এটা কাটলাম, দুটা কাটলাম, নিচের ডান সাইডেরও দুটা কাটলাম, তাহলে 3টা কাটলাম, এখানে আর একটা কাটলাম, 3টা কাটলাম, তারপরে কটা 4টা কাটলাম, এখানকার 4টা কাটলাম, কত আছে মাঝখানে দেখো তো, 18 আর 20 আছে। তাহলে 18 আর 20-এর মাঝখানে কত পড়ে দেখো তো, 18 আর 20-এর মাঝখানে 18 যোগ 20 ভাগ 2, 18 যোগ 20, আমাদের এই দুটাকে 18 যোগ 20 ভাগ 2 করলে, এই দুটো যোগ করলে মাঝখানে আমরা পাবো, বা 18 আর 20-এর মাঝখানে 19ই আছে, 18 আর 20-এর মাঝখানে কি আছে, 19 আছে। প্রিয় সেক্ষেত্রে এখানে সেই ক্ষেত্রে 19 উত্তর হবে, আমরা ঘ নাম্বারটি উত্তর পাচ্ছি। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ হবে? বৃত্তের ব্যাস, এখানে ব্যাসের কথা বলা হচ্ছে, ব্যাস মানে কি আমরা সবসময় একটু মাথায় রাখবো, বৃত্তের ব্যাস হলো বৃত্তের ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে আর, ব্যাসার্ধ হলে আর, বৃত্তের ব্যাস হবে, যেহেতু ব্যাসার্ধ মানে অর্ধেক, সেই ক্ষেত্রে বৃত্তের কি হবে, বৃত্তের ব্যাস হবে কি, বৃত্তের ব্যাস হবে 2r, তাহলে বৃত্তের ব্যাস হবে 2r, ব্যাসার্ধ হবে শুধু আর, বৃত্তের ব্যাস হবে 2r, ব্যাসার্ধ হবে 2r, তাহলে এখানে কি বৃদ্ধি পাচ্ছে, বৃত্তের ব্যাস 3 গুণ, তাহলে এটা বৃত্তের ব্যাস আমাদের কত, 2r আছে, তারই সাথে কয় গুণ বৃদ্ধি পাচ্ছে, 3 গুণ, তাহলে কত হয়, 6r হয়। তাহলে আমাদের কিন্তু ক্ষেত্রফলের যে সূত্র, সেখানে কিন্তু ব্যাস দিয়ে কাজ হবে না, ব্যাসার্ধ করতে হবে, তার মানে এটা পেলাম ব্যাস কত হলো 6r, তাহলে ব্যাস যদি 6r হয়, তাহলে এটাকে আমাদের ব্যাসার্ধের উপরে করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, কত আর হলো 3r, তাহলে ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কোয়ার, তাহলে এর সাথে একটা পাই, তারই সাথে r স্কোয়ার হবে, আর পূর্বের ক্ষেত্রফল হবে, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় ব্যাসার্ধের ক্ষেত্রফল কি হবে, পাই r স্কোয়ার, আমার এটা তো পাই আছে, এটা তো পাই আছে, বাদ দাও, তাহলে এখানে কত, 9r স্কোয়ার হচ্ছে, আর এখানে r স্কোয়ার হচ্ছে, পাই উভয় সাইড থেকে আমরা যদি পাই বাদ দিই, তাহলে এখানে r স্কোয়ার, আমরা হচ্ছে 9r স্কোয়ার। এখানে বলছে যে, তাহলে দেখা যাচ্ছে এখানে 1 গুণ আছে, আর এখানে কয় গুণ আছে, 9 গুণ, তাহলে এখানে কি বলছে প্রশ্ন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ হবে, অর্থাৎ 9 গুণ হবে, ক্ষেত্রফল 9 গুণ হবে, তাহলে বৃদ্ধি পেলে 9 গুণ হবে। আর যদি বলে প্রশ্নটা যদি এরকম হয় যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি কত গুণ পাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 9 গুণ বৃদ্ধি পাবে বলা যাবে না, ক্ষেত্রফল তখন এই 9 গুণের মধ্যে থেকে 1 গুণকে বিয়োগ করে দিতে হবে, তখন কিন্তু হবে 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে প্রশ্ন কিন্তু দুই ধরনের হচ্ছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে হবে 9 গুণ, আর যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে সেই ক্ষেত্রে হবে 8 গুণ, তো অর্থাৎ 9 থেকে এই 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা উত্তর হবে, তাহলে এখানে এই প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে 9। এবার আসি 25 নম্বর প্রশ্নটা আছে, 3m + n - 5 = 9 হলে m অনুপাত n কত? আমরা যদি এখন দেখে নিই, একটু এটা করে দেখি, দেখো তাহলে একটু লিখি, তাহলে 3m + n ডিভাইডেড n - m সমান সমান কত আছে, 9। এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে বলছে যে দেখো 9 হলে m অনুপাত n কত, তাহলে আমরা প্রথমে আড়াআড়ি গুণ করব, তাহলে 3m + n আগে লিখবো, আর ডান সাইডে 9 দ্বারা গুণ করব, 9n - 9m, তাহলে গুণ হলো। এখন আসি আমাদের m দুটাকে এক পাশে করব, তাহলে 3m 9m যদি বামে আসে তাহলে +9m হবে, আর এখানে 9n আছে, আর এই 1n যায় বিয়োগ হবে, তাহলে n। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত, এখানে 12m, আর এখানে হবে হচ্ছে 8n। এখন যদি আমরা দেখো nকে যদি m পাশে নিয়ে আসি, তাহলে m আর 12কে যদি ওই পাশে দিই, তাহলে m এর নিচে n আসবে, আর ওই পাশে যাবে কি 8 ভাগ কত, 12। এখন যদি দেখি m অনুপাত, আমরা যদি একটু কাটাকাটি করে নিই, তাহলে 4 দিয়ে কাটলে হয় 3, 4 দিয়ে কাটলে হয় 2, তাহলে m অনুপাত
এন সমান সমান কত 2 অনুপাত কত 3। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটার উত্তর হবে 2 অনুপাত 3, আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমাদের 2x + 3y = 2 হলে সমীকরণ x - 2 হলে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে এই প্রাপ্ত বিন্দুটি আমাদের পড়বে সেটা একটু দেখে নিই। আগে আমরা x এর মান দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে x এর মান বাম। তারপরে এখন y এর মানটার উপর নির্ভর করবে আমাদের কোন চতুর্ভাগে পড়বে। তাহলে আমাদের চতুর্ভাগ কয়টি? 4টি চতুর্ভাগ। এখানে দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই 4টা চতুর্ভাগ আছে। তার মধ্যে দেখো প্রথমে যদি এই ঘরে হচ্ছে প্লাস প্লাস, এই ঘরে হচ্ছে দেখো মাইনাস, তারপরে প্লাস, আর এই ঘরে হচ্ছে মাইনাস মাইনাস, এই ঘরে হচ্ছে প্লাস ডান দিকে, তারপরে নিচের দিকে মাইনাস, তাহলে প্লাস মাইনাস ঘরগুলো। আমরা এখন দেখি মানগুলো কি আসে। এক্স এর মান তো দেওয়া আছে মাইনাস, তার মানে প্রথমে বাম দিকে আসবে, তারপরে দেখবো আমরা ওয়াই এর মানটা কি আসে একটু যদি দেখি। তাহলে 2x কত আছে প্লাস 3y সমান সমান কত আছে 2। এক্স এর জায়গায় কত -2 যদি বসে দেওয়া হয় তাহলে দেখো 2 গুণন -2 যোগ 3y সমান সমান কত 2। এবার মাইনাস কত হয় -4 প্লাস কত 3y সমান সমান কত 2। এই 2 4টা যায় কী হবে? যোগ হবে। তাহলে 3y সমান সমান কত 6, y সমান সমান কত 6/3। তাহলে অতএব y সমান সমান কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। তাহলে এক্স এর মান কত -2 আর ওয়াই এর মান 2। তাহলে দেখো তো আমাদের কোন চতুর্ভাগে যায়। তাহলে দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে মাইনাস, এক্স এর মানটা কি? এক্স এর মানটা হচ্ছে -2, এক্স এর মানটা হচ্ছে -2, তাহলে ওয়াই এর মানটা হচ্ছে 2। তাহলে প্রথমে এক্স এর মানটা হবে প্রথমে বাম দিকে আসবে মাইনাস, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, তাহলে বাম দিকে আসার পর উপর দিকে যাবে এই যে মাইনাস প্লাস, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর। একটি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা দেখো বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা একটা সূত্র আছে, সেটা হচ্ছে কোনো পঞ্চভুজ বা ষষ্ঠভুজ বা অষ্টভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে n² / 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে n। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য কত দেখো আমাদের যদি দেখি, তাহলে n², n মানে হচ্ছে আমাদের কয়টা বাহু? পঞ্চভুজ মানে কি 5, তাহলে এখানে 5 গুণন এ মানে বাহুর দৈর্ঘ্য কত? এখানে দেখো 6, তাহলে 6 এর ওপরে স্কোয়ার ভাগ 4, তারপরে কট কত 180 ভাগ কত n এর মান হচ্ছে এখানে পঞ্চভুজের কথা বলা হয়েছে, পঞ্চভুজ n এর মান কিন্তু এখানে কত 5 হবে, তাই না? 5 হবে, আমরা বসে দিলাম। এখন আমরা যদি দেখি 36 হোক, আমরা যদি এটি 36 গুণন 5 তাকে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 নং 5 নং 45 হবে, এখানে 45 হবে। আর কট এখানে যদি 5 দ্বারা 180 ভাগ করা হয় তাহলে কত আসে আমরা একটু দেখে নিই। তাহলে 180 ভাগ 5, 180 ভাগ 5 পঞ্চভুজ, তাহলে কত 36, তাহলে কট 36 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু ক্যালকুলেটর আমার কট নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করব? তাহলে এখানে 45 থাক গুণন আমাদের কট 36 ডিগ্রি না দিয়ে আমরা ট্যানকে কীভাবে লিখতে পারি? ক্যালকুলেটরে আমরা লিখব 1 ভাগ, তারপরে লিখব ট্যান, কারণ 1 ভাগ ট্যান দিলে কিন্তু কট হয়। তাহলে 1 ভাগ ট্যান 36 ডিগ্রি লিখব। তাহলে 36 ডিগ্রি লিখলে দেখো আমাদের যা আসছে 1.376 তাকে 45 দ্বারা গুণ করব, বা এখানেই গুণ দিলাম 45 ইকুয়াল দেখা যাচ্ছে 61.92 আসে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 61 পয়েন্ট ঘ নাম্বারটি সঠিক উত্তর। 937 আছে, সেই কারণে 9/4 হবে এই উত্তরটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা দেখে নিলাম। এখন আসি আমরা 28 নম্বর প্রশ্নের সমাধান। 28 নম্বরে কি আছে দেখো, এই গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে খুব সহজে কিন্তু এই উত্তরগুলো করতে পারবো। দেখো আমাদের কোন পদ হাফ, আমরা কোনো সূত্রতেই যাব না, গুণোত্তর ধারাতে কি করব বলে 28 নম্বর এখন উত্তরটা কিভাবে করব। দেখো 128 এর পরে কত হচ্ছে? 128 এর পরে দেখো কমতেছে, অর্ধেক হয়ে যাচ্ছে। দেখো 2 দ্বারা ভাগ হচ্ছে, 128 2 দ্বারা ভাগ দাও, দেখো 64 হয়, তাহলে 2 দ্বারা ভাগ হচ্ছে 64 পরে কত হবে? 64, 128 অর্ধেক হয়ে গেল। 64 অর্ধেক কত হবে বলো তো? 64 অর্ধেক 32 হবে, 32 অর্ধেক কত হবে? 16 হবে, 16 অর্ধেক কত হবে? 8 হবে, 8 অর্ধেক কত হবে? 8 অর্ধেক 4 হবে, 4 অর্ধেক কত? 2 হবে, 2 অর্ধেক কত হবে? 1, 1 অর্ধেক, 1 অর্ধেক কেমন হয় বলো তো? 1 অর্ধেক, এই যে এটাকে 1 অর্ধেক হয়। এখন হাফ, তাহলে কোন পদ? এখন গুণে দেখো তো কয় নাম্বার পদে হাফ হলো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার পদ, তাহলে 9 নাম্বার পদে হাফ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীর ঘ নাম্বার
তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো এখানে কিন্তু কমছে, তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা কত হবে, ভগ্নাংশ আকার হবে। যদি কমতে থাকে কোনো গুণোত্তর ধারাতে যদি কমতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা হবে অর্থাৎ সাধারণ অনুপাত হবে। এখানে দেখো দ্বিতীয় পদ কত 64 ভাগ কত 128, তাহলে সেই ক্ষেত্রে 64 1 ভাগ কত হয় 2 হয়, তাহলে আমাদের হাফ, এই হাফ দ্বারাই গুণ হচ্ছে প্রত্যেকটা, অর্থাৎ 2 দ্বারা নিচে প্রত্যেকটা নিচে 2 দ্বারা ভাগ হবে, ভাগ হতে থাকবে। এখন এই অঙ্কগুলো তাহলে দেখবা আমরা এইভাবে করলে সহজে আমরা উত্তরগুলো পেয়ে যাব। এমনও থাকে দেখবা তোমাদের এরকম থাকে 243 পরে দেখবা 81 পরে কত থাকবে দেখো 27। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কত দ্বারা ভাগ হচ্ছে 3 দ্বারা, তাহলে 27-এর পরে কত হবে দেখো তো, 27-এর পরে কিন্তু কত হবে 9, 9-এর পরে কত হবে 3, 3-এর পরে কত হবে বলো তো 1, 1-এর পরে কত হবে 1 ভাগ 3, 3 দ্বারা ভাগ হচ্ছে, তারপরে কত এই দিকে এখন বাড়তে থাকবে, এদের 1-এর পরে কত 1 ভাগ 3, এবার নিচে বাড়তে থাকবে কত, তারপরে কত হবে 9, 1-এর পরে কত 3-এর পরে 9, 9-এর পরে কত হবে 1 ভাগ কত হবে দেখো তো, 9-এর পরে কত নিচে হবে 27, এরকমভাবে চলতে থাকবে। আবার যদি তোমরা 5-এর ক্ষেত্রে দেখো তাহলে কত আছে 625 যোগ তারপরে কত 125, তারপরে কত 25, তার মানে এই সংখ্যাটি দেখো কমতেছে, তাহলে 625 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে 5 দ্বারা পরেরটা কী হবে বলো তো, 5 হবে, 5 5 25, তারপরটা কত হবে 5 দ্বারা যেহেতু ভাগ হচ্ছে তাহলে 1/5, তারপরে কত 1 ভাগ কত 5-এর পরে 25, তারপরে এরকমভাবে কিন্তু এই ধারাগুলো বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমাদের কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ না করাই ভালো। আমাদের কিন্তু এই গুণোত্তর ধারার উপরে ক্লাসগুলো আছে, তোমরা দেখতে পারো, ওখানে কিন্তু MCQ নিয়েও আলোচনা করা আছে। এখন তাহলে আমরা তো কতগুলো দেখলাম, এটা হলো একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 4 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। এই ক্ষেত্রে এক কাজ করতে পারো, অন্তর কত 4, এখন কত হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 4 হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। সমকোণী ত্রিভুজ কাকে আমরা সেটা আমরা কিন্তু জানি, সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ আমরা তাকেই বলবো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 হয়, ভালো করে শোনো, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এখন বলতেছে সূক্ষ্মকোণদ্বয়, সূক্ষ্মকোণ কোন দুটো, এটা আমার দুটা সূক্ষ্মকোণ, এই দুটা কোণের অন্তর্দ্বয় আছে 4, তাহলে এই দুটা কোণের পরিমাণ কত, এটা যদি 90 হয়, কারণ আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানি, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো তার মধ্যে যদি এটা 90 হয় তাহলে এই দুটা মিলে কত আছে 90 আছে, তাহলে 90-এর মধ্যে থেকে আমরা আগে 4 বিয়োগ করে নিব। কি করে নেব, তাহলে এই কোণ দুটা আমাদের ছোট কোণ কত আর বড় কোণ কত সেটা সহজে বের করতে পারবো। তাহলে আমরা এই 90 থেকে 4 বিয়োগ করব, তাহলে কত হয় 86 হয়, 90 থেকে 4 বিয়োগ করলে কত হয় 86। এই 86-কে আমরা তখন 2 ভাগ করব, 2 ভাগ করলে কত হয়, 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে কত 4 দুগুণ 8, 3 দুগুণ 43 হবে, তার মানে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে বড়টা কত 43-এর সাথে 4 যোগ করলে কিন্তু বড়টা হবে, তার মানে 47, 43 আর 47, তাহলে ছোট ক্ষুদ্রতম কোণটি হচ্ছে 43 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের কথা কিন্তু বলছে, তাহলে 43 ডিগ্রি হবে আমাদের ক্ষুদ্রতম কোণের পরিমাণ 43 ডিগ্রি। এবার আসি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি, আসলে উপসেট শক্তি সেট আগে আমাদের যদি দেখি, তাহলে এ সেটের উপাদান কতগুলো আছে, এ সেটের উপাদান আছে 5টা, তাহলে 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5 মানে কি, 2-এর পাওয়ার 5 মানে 32, তাহলে পি অফ এর উপাদান কটা হবে 32টি, পি অফ এর উপাদান সংখ্যা হবে 32টি, অর্থাৎ এখানে উপসেট হবে 32টি। উপসেট যদি 32 হয়, প্রকৃত উপসেট 1 কম হবে, 1 বিয়োগ করে যা হয় সেটাই প্রকৃত উপসেট, উপসেটের চাইতে 1 কম হয়, প্রকৃত উপসেট 1 কম হবে, তাহলে 31টি হবে, 31। তাহলে উপসেট সংখ্যা অর্থাৎ এখানে উপাদান যদি, অর্থাৎ প্রথমে 5টা করে তোমাদের কিন্তু সূত্রটা হচ্ছে 2-এর পাওয়ার n, 2-এর পাওয়ার n, এখানে উপাদান যদি 4 থাকে তাহলে 2-এর পাওয়ার 4 মানে কত 16, তাহলে উপাদান যদি 4টা হয় তাহলে উপসেট সংখ্যা 16টি, প্রকৃত উপসেট সংখ্যা হবে 15টি। 2-এর পাওয়ার যদি 7 হয় তাহলে সেই ক্ষেত্রে উপসেট সংখ্যা হবে 128, তাহলে প্রকৃত উপসেট হবে 127টি প্রকৃত উপসেট হবে, 1 কম হবে, উপসেট যা হবে প্রকৃত উপসেট তার চাইতে 1 কম হবে, তাহলে খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। যদি এফ অফ এক্স সমান কি হয় x-এর পাওয়ার 3 পি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 ইকুয়াল টু হয়, তবে পি এর কোন
পি এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু 0 হবে। এই অঙ্কটা দেখো এফ অফ -3 বসাতে হবে এফ অফ এক্সের জায়গাতে। তাহলে এফ অফ এক্স কী আছে সেটা দেখো একটু, এক্সের পাওয়ার 3 প্লাস পি এক্স স্কোয়ার -6x-9 এটা আছে হচ্ছে আমাদের। এখন পি অফ -3 এফ অফ -3 বসাতে হবে। তাহলে -3 বসাবো, যেখানে যেখানে এক্স আছে তাহলে -3 বসাবো, তারই পাওয়ার 3 প্লাস পি ইন্টু -3 তারই পাওয়ার 2 -6 ইন্টু -3 -9। এখন যদি ক্যালকুলেশন করি এটা সমান আবার কি দেওয়া আছে 0, তাহলে এফ অফ -3 ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা 0 বসে দিলাম। এখন এটা দিলাম মাইনাস কত হয় 27, ক্যালকুলেটর ইউজ করলে হবে এখানে হবে প্লাস 9 পি স্কোয়ার 9 পি হবে। আর এখানে হবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 6 কত হয় 18 -9। এখন দেখো আমাদের প্লাসের কোনটা প্লাসের হচ্ছে 18 আর হচ্ছে আমাদের প্লাসের 18 আর মাইনাসের কত 27 আর 9 কত হয় 27 আর 9 হচ্ছে 27 আর 9 28 29 30 31 32 33 34 35 36। তাহলে হচ্ছে মাইনাসের 36 প্লাসের কত 18 আর প্লাস 9 পি। এখন আসি 36 থেকে 18 গেলে আমাদের -18 থাকে, -18 প্লাস 9 পি। এবার যদি আমরা এ পাশে যদি পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো কি হবে। তাহলে এই 18টা এ পাশে আসলে প্লাস 18 হবে, তাহলে প্লাস 18 হলো সমান সমান 9পি। আমরা যদি একটু ঘুরে লিখি 9, তাহলে এই ক্ষেত্রে দেখো 18, এবার পি সমান হচ্ছে 18 ভাগ কত 9, তাহলে আমরা 2 পাচ্ছি, পির মান হচ্ছে 2। সেক্ষেত্রে এক্ষেত্রে পির মান হবে 2। আমরা তাহলে দেখে নিই একটু, গ নাম্বারে আমরা সঠিক উত্তরটি দেখতে পাচ্ছি 2। সেক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু বহু নির্বাচনী নয়, এটা কিন্তু সৃজনশীল ক নাম্বারও থাকতে পারে এই অঙ্কগুলো। এবার আসি 32 নম্বর অঙ্কটি। আমাদের কি আছে x² -√6x + 1 = 0 হলে x - 1 ভাগ x এর মান কত। এখানে দেখো আমাদের কয় পদে চলক, আমাদের 2 পদে চলক। প্রিয় শিক্ষার্থীরা 2 পদে যদি চলক হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, 2 পদে চলক থাকলে কোনো উদ্দীপকে যদি সমীকরণে যদি 2 পদে চলক থাকলে তাহলে ভাগ করতে হয়, সর্বনিম্ন পাওয়ার বিশিষ্ট চলক দ্বারা ভাগ করতে হয়। কি আছে x² -√6, এগুলো তোমাদের বিশ্লেষণ করে দেওয়া আছে। কি থাকলে কি করতে হয়, আমার বীজগণিতের ক্লাসে তোমরা ঢুকলে বুঝতে পারবা। কি থাকলে উদ্দীপকে কোনো সমস্যা নয়, উদ্দীপক ভাঙানো। √6x + 1 = 0 কি দ্বারা x² ভাগ x -√6x ভাগ x + 1 ভাগ x, আর ডানে 0 নিচে 0 হয়ে যায়। তাহলে এখানে কাটে x হবে -√6 হবে প্লাস 1 ভাগ x হবে সমান সমান 0 হবে, আমার √6টা পার হয়ে যাবে। তাহলে অতএব x + 1 ভাগ x সমান সমান √6। আমাদের প্লাসেরটা মান বের হয়ে গেছে, আমাদের চাষে কিন্তু মাইনাসেরটা। তাহলে মাইনাসেরটা সমান কি, মাইনাসেরটা সমান সমান একবারই তাহলে আমরা √ওভার দিয়ে লিখতে পারি, √ওভার অর্থাৎ 4ab সূত্রটা। তাহলে এর উপর কি আছে, হোল স্কোয়ার আছে x + 1 ভাগ x হোল স্কোয়ার -4x1 ভাগ x, এটা হচ্ছে 4ab সূত্র। এখন বাম পাশে স্কোয়ারের মান চাইনি, কিন্তু হোল স্কোয়ারের চাইনি, শুধু x - 1 ভাগ x এর মান চাইছে। তাহলে √ওভার দিতে হবে। এর মান কত, √6 এর উপরে স্কোয়ার বিয়োগ কত 4, তাহলে কত হয় √6 স্কোয়ার রুট কাটে যায়, 6 বিয়োগ 4 কত হয় √2 হয় আমাদের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে √2। ক নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ক নাম্বারের সঠিক উত্তর। একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত। গাছ এবং ছায়া, গাছ কোনটা, আমাদের গাছ হয় সাধারণত যেটা উলম্বভাবে থাকে সেটা গাছ, আর যেটা ছায়াটা হচ্ছে আমাদের এটা ছায়া, এটা হচ্ছে গাছ। আমাদের এখানে উন্নতি কোণ বলছে, উন্নতি কোণ মানে এখানে এটা যদি কোণ হয় তাহলে এটা গাছ, আর এটা হচ্ছে ছায়া। এখন অনুপাত বলছে, গাছটার হচ্ছে অনুপাত কত, গাছের আগে আর ছায়া হচ্ছে পরে। এখানে লেখা আছে গাছের দৈর্ঘ্য গাছটির ছায়ের দৈর্ঘ্য অনুপাত, গাছের দৈর্ঘ্য ও গাছের ছায়ের দৈর্ঘ্য। তাহলে আগে হচ্ছে গাছের দৈর্ঘ্যতে 1 আছে, আর ছায়ের দৈর্ঘ্যতে কত আছে, √3 আছে, তাহলে √3। তাহলে এটা যদি আমাদের কি বাহু, এটা যদি কোণ হয় তাহলে এটা আমরা লম্ব, আর এটা যদি ভূমি ধরতে পারি। আর যারা নতুন বইগুলোতে যেটা দেওয়া আছে সেটা ধরে করতে পারো, তাহলে লম্ব ভাগ ভূমি ট্যান দেওয়া হবে। আবার যারা এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, ট্যানের ক্ষেত্রে হয় বিপরীত বাহু সন্নিহিত বাহু, ট্যান থিটা সমান সমান বিপরীত 1 ভাগ √3। ট্যান কত ডিগ্রির মান, 1 ভাগ √3, ট্যান 30 ডিগ্রির মান কিন্তু আমাদের, তাহলে ট্যান 30 ডিগ্রি মান, তাহলে ট্যান কত 1 ভাগ √3, ট্যান
থিটা সমান সমান tan 30 ডিগ্রি, তো 1/√3 tan 30 ডিগ্রি, তাহলে উভয় সাইড থেকে tan উঠে যাবে, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি থিটা সমান 30 ডিগ্রি, গ নাম্বারে আছে। এবার আসো তাহলে কাছে ধরে গেল একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এত এবং বৃত্তস্থ কোণ এত হলে x এর মান কত। আমরা কি জানি, সূত্র হচ্ছে বৃত্তস্থ কোণ যদি আগে থাকে, কেন্দ্রস্থ কোণ যদি আগে থাকে, কেন্দ্রস্থ কোণ দেখো, কেন্দ্রস্থ কোণ যদি আগে থাকে, কেন্দ্রস্থ কোণ যদি আগে থাকে তাহলে সেই ক্ষেত্রে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ হবে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ হবে। আর যদি বৃত্তস্থ কোণ আগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাফ কেন্দ্রস্থ হয়, কেন্দ্রস্থর সাথে হাফ কেন্দ্রস্থ হয়। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে দেখো বৃত্তস্থ কোণ আগে দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণটা আগে দেওয়া আছে আর বৃত্তস্থ কোণটা পরে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, কেন্দ্রস্থ কোণ আগে, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কি আছে দেখো তো, x প্লাস কত 60 দেওয়া আছে সমান সমান বৃত্তস্থ কোণটা পরে আছে, তাহলে 2 ইন্টু x প্লাস 10 লিখতে হবে, কিন্তু যেহেতু বৃত্তস্থের সাথে 2 গুণ দিতে হয় আমরা দিলাম, তাহলে কত x প্লাস 60 আর এখানে কত 2x প্লাস 20, 2x প্লাস কত 20। প্রিয় সেক্ষেত্রে এখানে ওই সাইডে 2xটা বড়, তাহলে xটাকে ওই পাশে দিই আর 20টাকে আমরা নিয়ে আসি, তাহলে 60 বিয়োগ 20 আর হচ্ছে 2x মাইনাস x, তাহলে 60 থেকে 20 বিয়োগ হলে কত হয়, তাহলে 40 হয়, তাহলে 2x থেকে বিয়োগ হলে x সমান 40, তাহলে x এর মান হবে 40, তাহলে বৃত্তস্থ কোণ 40। আমরা এবার আসি 35 নম্বর প্রশ্ন যেটা আছে, তাহলে 34 নম্বরও দেখে নিলাম। 35 নম্বর, a² প্লাস 1/a² সমান 5 হলে a প্লাস 1/a হোল স্কোয়ার, তাহলে আগে দেখো এখানে কিন্তু a² প্লাস 1/a² এর মান দেওয়া আছে 5, কিন্তু আমাদের তাহলে 2 থেকে আগে ফিরে আসতে হবে, 1-এ আসতে হবে, তাহলে দেখো a² প্লাস 1/a² সমান সমান যদি 5 হয়, তাহলে দেখো আমরা a² প্লাস b² সূত্র কি, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab হয়, 2 ইন্টু a ইন্টু 1/a সমান সমান 5, আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab, আর যদি সম্পূর্ণ অংশের ওপরে হয় একটু আগে করলাম সেটা হচ্ছে 4ab, তাহলে এখানে মান কত, মান কিন্তু নাই, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার, এখানে কত 2 পার হয়ে যায়, কত হবে, এই 2টা পার হয়ে গেলে কত, 5-এর সাথে 2 যোগ হয়ে 7 হবে, বাম পাশে স্কোয়ার তাহলে 7, বাম পাশে কি হোল স্কোয়ারের মান বলছে তাই না, দেখো 7ই আছে, দেখো a প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান 7, আমাদের 7ই বের হচ্ছে, তাহলে এটা সঠিক। এবার আসি a মাইনাস 1/a হোল স্কোয়ার, এবার যদি আমরা দেখি তাহলে প্লাসের মানটা কি বের হয়, আমরা দেখি আসলে এখন দেখো আমরা যদি a প্লাস 1/a এর মান কত হবে, দেখো তো হোল স্কোয়ার উঠে গেলে কত হয়, √7 হয়, তাহলে প্লাসেরটা মান যদি √7 হয়, তাহলে মাইনাসেরটা কত হবে, a মাইনাস 1/a এর মানটা কত হয় সেটা দেখো, এখানেই করতে পারি আমরা, দেখো এখানেই আমরা ওই লাইনটা করতে পারি, তাহলে 7 আমরা বের করছি। এখন দেখো এখানে যদি আমরা a মাইনাস 1/a হোল স্কোয়ার ব্যবহার করি, তাহলে প্লাস 2a 1/a হয়, তাহলে সেই ক্ষেত্রে 5 হয়, তাহলে a কাটে যায়, তাহলে 2টা যায়, এবার বিয়োগ হবে, a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান সমান এবার কত হয় 3, তাহলে 3 কি দেওয়া আছে নাকি একটু দেখে নিই, এটাও সঠিক, তাহলে 2ও সঠিক। এবার 3 নাম্বারটা আমরা দেখি একটু এটাও সঠিক কিনা, আমরা যে কোনোটার উপরে, এখন দেখো একবার বর্গ 2বার বর্গ করলে কিন্তু আমরা ছেড়ে যেতে পারবো, এখানে যদি আর একবার বর্গ করি দেখো ওটাও সঠিক হলো, এবার উভয় পক্ষে যদি বর্গ করো তাহলে কিন্তু ছেড়ে যেতে পারবা, তাহলে কত হয়, বর্গ করলাম সমান সমান 5-এর ওপরে স্কোয়ার করলাম, এখন এখানে হবে a² তার উপর স্কোয়ার, a² প্লাস 2 ইন্টু a² ইন্টু 1/a² প্লাস 1/a² তার উপরে স্কোয়ার সমান সমান কত 25, এখন আসলাম 25, এখন দেখো a⁴ প্লাস 2 প্লাস 1/a⁴ সমান সমান 25 থেকে 2 বিয়োগ হলে 23, তাহলে এটাও সঠিক উত্তর, তাহলে 1 2 3 ঘ নাম্বারটি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে টোটালে কয়টা দেখে নিলাম, গত কালের যে প্রশ্ন আমরা 17 পর্যন্ত দেখেছি, আর আজকে আমরা দেখলাম 35 পর্যন্ত, আর বাকি আমরা বলেছি কিন্তু যে বহু নির্বাচনী 60টা প্রশ্ন তোমাদের সামনে আমরা নিয়ে আসব, এই 60টা প্রশ্নের যদি তোমরা সমাধান যদি দেখে যদি পরীক্ষা হলে যাও, তাহলে সেই ক্ষেত্রে আর বহু নির্বাচনের নিয়ে কোনো টেনশন থাকবে না, আশা করা যায় এর ভেতরেই তোমরা কমন পাবা, 25 থেকে 30টাই তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে পর্যন্ত, খুদা হাফেজ।